নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকে আমার নিবেদন হুমায়ুন আহমেদের হিমু। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে হিমু। কি কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে, দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয়ের নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? হুম। এখন যাবেন না, একটু বসুন। আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত 9টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি, কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সাড়া শব্দ নেই। বুড়ো একজন মানুষের খক খক শুনেছিলাম, এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এসে আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছু জিজ্ঞেস করতে চাইছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই একজন অপরিচিত। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এশা আবারও হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে, ওই বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকালে আমি চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেবো? না না, আপনাকে আনতে হবে না, আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এসা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজেই বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছে। উনি কি করছেন? শুয়ে আছেন, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি এখন চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিব্রত ভঙ্গিতে এশা বসে আছে। বসে থাকতে তার ভালো লাগছে না, তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাত ঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এ তা বলতে পারছে না, আবার বসে থাকতেও ইচ্ছা করছে না। তার গায়ে ছেলেদের গায়ের চাদর। বয়স কত হবে? 24-25, কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্য হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আর একটু ভালো হলে মেয়েটাকে দারুণ রূপবতী বলা যেত।
শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটি খালি পায়ে এসেছে। এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এসা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে আপনার কি খারাপ লাগবে? খারাপ লাগবে না, পত্রিকা থাকলে দিন, বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা, টিভি দেখেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এসা টিভি ছাড়ল। ছবি ঠিকমতো আসছে না, ঝাপসা ঝাপসা ছবি। এসা বলল, অ্যান্টেনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে যেতে হচ্ছে। লজ্জিত হওয়ার কিছু নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙা, হেলান দিলে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার মধ্যে কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পিছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটা মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, এ তুমি কি বলছো সীমা? না না না, তোমার এ কথা আমি গ্রহণ করতে পারছি না, বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কাঁদছে। সীমা তখন কঠিন গলায় বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ, এ পৃথিবীতে অশ্রু মূল্যহীন। কিছুদূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক প্রেমিকা, ব্যাপারটা একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিগস পাজলের মতো পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হলো। মিলনান্তক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা হেরে যেতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীরের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এ ঘরের ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিচ্ছু নেই। একটা মাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। দরজার কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুট টাই পরা এক ভদ্রলোক, ছেলে মানুষের চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারোর মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছা করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজার কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এসা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরও বিব্রত হলেন, আরও সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলেই চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু বলুন আমার কথা। বলুন মোর্শেদ। মোর্শেদ বললেই চিনবে? ছি। ভেতরে এসে বসুন, আমি বলছি। আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা দাঁড়ান। কি নাম যেন বললেন আপনার? মোর্শেদ? ছি, মোর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম কি করা যায়। এখান থেকে এসা এসা করে ডাকা যায়, ডাকতে ইচ্ছা করছে না। সরাসরি বাড়ির ভেতর ঢুকে গেলে কেমন হয়? এসা কোথায় পড়াশোনা করছে আমি জানি। ভেতরের বারান্দার এক কোনায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরের বারান্দার ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিলটা দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারবো না? এশা রেগে যেতে পারে। রাগুক না, মাঝে মাঝে রেগে যাওয়া ভালো।
প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না তারাই দুদিন পর পর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা, এশাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছা করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশুনো করবে, তা তো হয় না। একটু হকচকিয়ে দেয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসেছে, বইয়ের ওপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকলো। আমি ঠিক তার পিছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম, এশা, মোর্শেদ সাহেব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। এশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। এশা কঠিন গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে চলে এলেন কি মনে করে? আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো, প্লিজ আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ঘরের ভেতর চলে এলেন? আমি এশাকে হকচকিত অবস্থায় রেখে চলে এলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভেতরে গিয়ে বসুন, এশা আসছে। আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা, থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম। আপাতত রাস্তার দোকানগুলোর কোনো একটাতে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এশার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব, ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগে ভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলোকে তখন মনে হবে সাদা বরফের ছোট ছোট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করবে, কিন্তু ছোঁয়া যাবে না। পরপর 2 কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি। তখন দেখি মোর্শেদ সাহেব হন হন করে যাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই, মোর্শেদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, খুবই অবাক হয়ে তাকালেন। নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেভাবে অবাক হই, সেভাবেই অবাক হলেন। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য, আত্মভোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মোর্শেদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না, একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরও বিস্মিত হলেন। আমি বললাম, এখন কি চিনতে পারছেন? তিনি মাথা নেড়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চিনতে পারেননি। আমি বললাম, এশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা, এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্যই এশার ছোট মামা না, সেটা কোনো বড় কথা না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। এশা কথা বলেনি? কথা বলেনি? জি না, আমাকে দেখে প্রচণ্ড রাগ করলো। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেললো, তারপর বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হও। আমি চলে এসেছি। ভালো করেছেন, আসুন চা খাওয়া যাক। আমি চা খাই না, চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। এসা আপনার কি হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করেছিলাম। চলুন যাওয়া যাক। চলুন। বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিক্সা নিলেন। খিলগা যাবেন। রিক্সাওয়ালাকে বললেন, 132 নম্বর খিলগা, একতলা বাড়ি। সামনে একটা বড় আম গাছ আছে।
রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিই। আমি এসব ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এইসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। এই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মোর্শেদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি এশাকে একটু বলবেন যে আমি সরি, একটা ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। যাই ছোট মামা। আচ্ছা, আবার দেখা হবে। আমি উল্টো দিকে হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছা করছে না। কি করব এখনো ঠিক করিনি। ঘন্টাখানিক রাস্তায় ঘুরে মেশে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাবার এখনো হয়নি। কোথায় খাওয়া যায়? 20 টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। 20 কাপ চা পাওয়া যাবে। একজন ভিখারির দুদিনের রোজগার। ঢাকা শহরে ভিখারিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান বানাতে পারেনি। ইয়াদের পরিবারে যতই টাকা হচ্ছে, সে ততই বোকা হচ্ছে। ইয়াদ ভিখারিদের ওপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হলো ভাসমান জনগোষ্ঠী, অর্থসামাজিক নিরক্ষর আলোকে। ইয়াদকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করার মানে হলো তার একটা বিশাল পেটমোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিরা গুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এডের জিনিসপত্র, একগাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দড়ি কি জন্য রে ইয়াদ? সে মুখ শুকনো করে বলেছে, কখন কাজে লেগে যায় তা তো আর বলা যায় না, রেখে দিলাম। ভালো করিনি। ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রা দোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, ভালো করিনি। রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলে সাধারণত কোনো নাম থাকে না। এটার নাম আছে। নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ড। সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি, আর এক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই। মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হলো রাত 1টা। কাস্টমাররা চলে যায়। কর্মচারীরা দুটো টেবিল একত্র করে গোল করে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হয়। মজনুর ভাত মাছের হোটেলে ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয় বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময় খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো। রুই মাছ খাসি দুটোই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে। শুধু ভাত নেই, অল্প কটা আছে। তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারি চামচের 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরস গলায় বললেন, হিমু ভাই, রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকাই ভালো, বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান, ওরা মাছ কোচ খেয়ে নেবে। এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না। রাত 1টার সময় ভাত রাঁধবে? অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে। সকালে বিরিয়ানি হবে। এই খা তোরা, আমি চললাম। আর শুনেন হিমু ভাই, আপনার ওই পাগল বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন। আজ একদিনে 2 বার এসেছে আপনার খোঁজে। 2 বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন। দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে নিন। আমি ডবল দাম দিব। দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে, চিনি কম দিয়ে আর 1 কাপ দিতে বলুন, আমি ডবল দাম দিব। কথায় কথায় ডবল দাম দিব। আরে ডবল দাম চাই কে তার কাছে? এতগুলো কাস্টমারের সামনে সে থু করে চা ফেললো। আমার অপমান হয় না?
আপনি আপনার বন্ধুকে বলে দিবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল চিনিয়ে দিয়েছেন, এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় এক থালা ভাত নিয়ে আমরা 6জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মোস্তফা। মোস্তফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মোস্তফা বলল, হিমু ভাই, আফনে খান, রুই মাছটা ভালো ছিল, আড়িচার মাছ, খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনারা শুধু তরকারি? অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে, চুলা ধরান, পোলাওয়ের চাল বসিয়ে দিন, পোলাও রান্না করে ফেলুন, ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবার চোখ চিকচিক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, চুলা তো ধরাতেই হবে। মোস্তফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুব রাগ হইব। শুনবে কেন? শুনবে না, তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না। পোলাও বয়সা দিমু? দিন। সকালের জন্য মোরগ কাটা আছে, মোরগ পোলাও বসাইয়া দিমু ভাইজান? আইডিয়া মন্দ না, যাহা 52 তাহাই 65। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলাওয়ে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডাবল আগুন দিয়ে রাঁধলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন, সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না। মজনু মিয়ার ভাত মাছের দোকানের কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগলো। আমি বললাম, রান্নাবান্না হোক, আমি আধ ঘন্টা পর আসবো। চা বানাইয়া দি ভাইজান, বৈশা বৈশা গরম চা খান। চা খেয়ে খিদা নষ্ট করব না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনীর ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভেতরেই ঘুমান। মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমুবাবু? 6 বোতল ঠান্ডা কোক দেন তো। মুহিব সাহেব 6 বোতল কোক পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কি জন্য। মুহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খোঁজ দিল দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম, আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাবো ভেবেছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভ জন্মদিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ জন্মদিনে দেখা হয়নি মুহিব সাহেব, এখন প্রায় 2টা বাজতে চলল, জন্মদিনের মেয়াদ শেষ, যাই। মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্য। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে, আমি ধীরে ধীরে এগোচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালের মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোতো। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে। ঘরের ভেতর 2টো চিঠি। একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিস পেপারে ধপধপে সাদা খাম। খামের এক মাথায় রূপালি কালিতে এমবাস করা রূপার নাম। সাদার ওপর রূপালি ফোটে না, তবু এটাই রূপা স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। 2টা চিঠির কোনোটাতেই স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেওয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়াদের লেখা, টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায়, টেলিগ্রামের ধরনে লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলে ইয়াদের হাতে পড়তে হবে, সারা দিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো।
এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে, এতদিন ক্যাসেট রেকর্ডে হচ্ছিল। ইয়াদের কাজকর্ম পরিষ্কার, তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতামাতার নাম, ঠিকানা, স্থায়ী না অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছে, দৈনিক গড় আয়, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানেক লাগে। 1 ঘন্টার জন্য তাকে 5 টাকা দেয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে পেয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলে, এতক্ষণ খাটনি কইরা এইটা কি দিলেন, আফনের বিচার নাই। আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এই জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ তা মানতে রাজি নয়। সে নাকি 3 মাস দিন রাত খেটে প্রশ্ন তৈরি করেছে, প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে, কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পিছনে তোর কী কী যুক্তি আছে তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে, আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ জাতীয় মানুষদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি সবসময় দূরে থাকারই চেষ্টা করছি। আমি পালিয়ে পালিয়ে বেড়াই, গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের হয়। এক ধরনের চোর পুলিশ খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত 1 সপ্তাহে আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়, ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি। প্রিয় মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রয়োজনীয় ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না। সেজন্য চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না। রূপাকে পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভুরু কুঁচকে বললেন, ও তো ঢাকায় নেই। এই ভদ্রলোক খুব সহজ গলায় মিথ্যা কথা বলেন। রূপা ঢাকায় আছে তা আমি সহজেই বুঝতে পারছি। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছা করছে। ও যশোর গিয়েছে। ঠিকানা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে চাচ্ছি না, ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করে। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধু বান্ধবদের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু। ওর ঠিকানা দেওয়া যাবে না। ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তিত গলায় বললাম, একটা ঝামেলা হয়ে গেছে যে। আজই প্রেস ক্লাবের সামনে রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি বলছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে, সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমু না? জি। মিথ্যা যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি, ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না, মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি, পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে।
পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগা দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে। যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না, কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না, দরজা তালা বন্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নম্বর খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশেপাশে কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত গলায় বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থাইক্কা আছি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তয় বেশি দিন থাকবে না, বাড়িওয়ালা নোটিশ দিচ্ছে। আচ্ছা ভাই, যাই। ওনারে কিছু বলা লাগবো? না। আমি আবার হাঁটা ধরলাম। রাত 1টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ 1টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না, তাকে রাত 12টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ইয়াদের বাড়ি একটা হুলস্থুল ব্যাপার। বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না। বড় গেট কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট। অনেকখানি ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে। একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছা করে, কারণ তীব্র বেগে দুটো অ্যালসেসিয়ান ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো, আর একজন ধপধপে সাদা। রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র। এদের একজনের নাম টুটি, আর একজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি। এরা চুপ করে, তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। সেই বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার বসানো। মনে হয় প্রতিদিন চেয়ারগুলোতে রং করা হয়, কারণ যখনই আমি দেখি ঝকঝক করছে। চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদের বাড়িতে না এলে কখনোই জানতে পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে, সবসময় সেজে গুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিন রাত সবসময় সানগ্লাস। তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে আমার একবার দেখতে ইচ্ছা করে, সেটা বোধহয় সম্ভব না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তো পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি, খোঁজ নিতে এলাম। ব্যাপার কি আমি জানি না, ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে। আমি জানতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তে কাজ করছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ করতে হবে। এতটা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না করেন না? শীতের সময় কম করি। বাথটাবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই, নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে? এটা কি ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নিতু ঠোঁট বাঁকিয়ে বলল,
রসিকতা বলে আমার মনে হচ্ছে না। আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্য হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি। গায়ের কাপড় বাথরুমে খুলে আসবেন, ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি হাসলাম। নিতু বলল, হাসবেন না, হাসির কোনো কথা বলিনি। যান, বাথরুমে ঢুকে পড়ুন, কুইক। একদল মানুষ আছে বাথরুম প্রেমিক। তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না। কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপ থেকে মনে মনে বলি, এ কি, আজ আবার বললাম। বাথটাব ভর্তি পানি। সেই বাথটাব এত বড় যে ইচ্ছা করলে সাঁতার কাটা যায়, ডুব দেওয়া যায়। গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে। সঙ্গীতের কন্ট্রোল অবশ্যই বাইরে। যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন গান হচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বাথটাবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা। প্রায় ঘণ্টাখানিক বাথরুমে কাটিয়ে আমি বের হলাম। গায়ে ধপধপে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল উলের চাদর, পায়ে দিয়েছি চটি জুতা, সেগুলো নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নিতু বলল, বাহ, আপনাকে ভালো দেখাচ্ছে, আসুন চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্যে এদের বিভিন্ন ঘর আছে। চা খাওয়ার জন্যে আছে টি রুম। আমরা দুজন টি রুমে বসলাম। পট ভর্তি চা, সঙ্গে অ্যাস্ট্রে এবং টিন ভর্তি সিগারেট। নিতু বলল, চা নিন, সিগারেট নিন। যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্য। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি খানিকক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাইবো আপনি দয়া করে উত্তর দেবেন। দেব। ইয়াদ আপনার কীরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যায় না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন, ইয়াদ অন্য 10 জনের মতো নয়। সে সব কিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল। একটা খাতায় নোট করেছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করেছিল গাধা বলার জন্য তো কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না, এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢোকাবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢোকাইনি। ঢুকিয়েছেন। আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুকদের মতো হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষে করতে হবে। বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কেউ যদি পিঁপড়াদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাদের পিঁপড়াদের মতো হতে হবে এবং পিঁপড়াদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে। ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে, কিন্তু সে উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে। তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কী পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন? না, জানি না। মাকড়সা আমি যতটা অপছন্দ করি আপনাকে ততটা অপছন্দ করি। আজ আমি বারান্দায় বসেছিলাম। আপনি যখন আসছিলেন তখন ইচ্ছা করছিল টুটি ফ্রুটিকে বলি, ধর ওই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বলেই ফেলতাম। নিজেকে সামলেছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি। আজ যা করেছি অন্য একদিন যে তা করতে পারবো তা না। একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেব। নিন, আরেক কাপ চা খান। আমি আরেক কাপ চা নিলাম। নিতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না। আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু কেউ কেউ করে। আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না।
যদি হতো তাহলে ঢাকা শহরে 3 লক্ষ মহাপুরুষ থাকতো। এই শহরে রাস্তায় ঘুরে বেড়ানোর মানুষের সংখ্যা 3 লক্ষ। বুঝতে পারছেন? পারছি। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না, একটা ক্ষমতা আছে, ভালোই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছা করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরও এই ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণী ওষুধ বিক্রি করেন তাহলে বেশ ভালো বিক্রি করবেন। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, নিতুর পড়ে না। তার রাগ বাড়তেই থাকে, আস্তে আস্তে মুখ লাল হতে থাকে, একসময় সারা মুখ লাল টকটকে হয়ে যায়, এখন যেমন হয়েছে। নিতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরেই কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ। ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনব। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করে দিতে পারবে। আপনি অনেক দিন থেকেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম আমার কোনো ধারণা হয়নি। হয়েছে। ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার মাছ ভাতের হোটেল নামে একটা হোটেলে ভাত খান। সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক 2 দিন হোটেলে আসবে না, এবং এই বলে কর্মচারীদের প্ররোচিত করেছেন রোস্ট পোলাও টোলা রাঁধার জন্য। করেননি? হ্যাঁ, করেছি। এগুলো হচ্ছে মহাপুরুষ সিনড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু 2 দিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করেছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো, আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনেও ওনার সঙ্গে কথা বলে রাখবো। আচ্ছা, আজ তাহলে উঠি? আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাত অবধি ফিরবে না। নিতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন? আমাকে ভড়কে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না। বললাম, শুনুন হিমুবাবু, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটি ফ্রুটি বারান্দায় বসে আছে। নিতুকে দেখেই উঠে দাঁড়ালো, লেজ নাড়তে লাগলো। লেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে। লেজ নেড়ে সে কি বলে, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার পরিমাণও কি সে লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছে? ইয়াদের মতো কেউ একজন এসে ব্যাপারটি নিয়ে রিসার্চ করলেই পারে। কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতেও ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে। কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। মাথার এই যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলেছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি, ভাই, আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন? রূপার চিঠি এখনো পড়া হয়নি। বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্য মেসে বসে নেই, এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরাজি নোট রেখে গেছে।
খুঁজে পাচ্ছি না, জরুরি দরকার, দয়া করে যোগাযোগ করো, ভিডিও ক্যামেরা কিনেছি, ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলি ইতিমধ্যে নিশ্চয়ই ধোপার বাড়ি চলে গেছে। মাথার যন্ত্রণা বাড়ছে। এই অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তাঁরই দেওয়া? কিন্তু তা তো হবার কথা না। যিনি পরম মঙ্গলময়, ব্যথা তার সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে, তাস খেলা হচ্ছে নিশ্চয়ই। আজ বৃহস্পতিবার, সপ্তাহে এই একটা দিন মেশে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তার বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খায় না তারাও দু এক চুমুক খায়। সারা রাতি তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায়। এই আনন্দ কি তার দেওয়া? ধুমধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের ঘোরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকলো। আমার সমস্যা হচ্ছে। শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনো ঠিকমতো ভোর হয়নি, চারদিক আঁধার হয়ে আছে। কাঁচের জানলায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কি আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্রেকিং স্যুট, পায়ে কেটস জুতা। নিশ্চয়ই দৌড়ে এসেছে। চোখ মুখ লাল, বড় বড় করে শ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম, ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কিনা। কতবার যে এসেছি তোর খোঁজে, এই কদিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদ ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটা ভালো দিক হচ্ছে অধিকাংশ প্রশ্নরই সে কোনো জবাব শুনতে চায় না। প্রশ্ন করা প্রয়োজন বলেই প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলে ক্ষতি নেই। সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি? কাল রাতে আমার বউকে তুই খামোখা ভয় দেখালি কেন? ভয় দেখিয়েছি? অফকোর্স ভয় দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে ফিরবো না। এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোট খালার বাসায়। ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিয়ে আসতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়, সেই গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে, অল্পতেই খুব নার্ভাস হয়। ওর একজন পোষা সাইকিয়াট্রিস্ট আছে, 2 দিন পর পর তার কাছে যায়, এক গাদা করে টাকা দিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই, কিছু খরচ হচ্ছে, মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতেই এত আপসেট হয়, এই কারণেই তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায়? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি। ভিখারি হয়ে যাব। 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম। 7 দিন ভিখারি হয়ে ওদের সঙ্গে ঘুরব, ভিক্ষে করব। 7 দিনে কিছু হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি? ঠিক মতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে, ওদের একজন হতে সময় লাগবে। নিতুকে সামলাবো কি করে? যারা ছোটোখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না। নিতু সামলে উঠবে, আরও বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত, তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল, আমি নিতুকে বলি। আমি ডেট কেন বলবো? তুইও তো যাবি আমার সঙ্গে, আমি একা একা পথে পথে ভিক্ষে করব? হ্যাঁ করবি, তোরই ভিক্ষুকদের জীবনচর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস, সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না। শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম। বিরক্তিভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম,
তুই ভিক্ষে করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষে করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস? যা বেটা, গাধা। ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাই বলতে হয়। তুই গাধা, তোকে আমি হাতি বলবো? যা বলছি, বিদায় হ। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যেতে বলছি, আর আসিস না। আর আসবো না? না, তোকে দেখলেই বিরক্ত লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সঙ্গে কথা বলতে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়েছিস, এই জন্য বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি, যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো। তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত, তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ, শুধু পছন্দ না, বেশ পছন্দ। রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষদের সঙ্গে। আমার বাবার উপদেশনামার একটা উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি আমার ভালোবাসা লুকাইয়া রাখিও। তোমার পছন্দের মানুষদের সহিত তুমি রূঢ় আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝতে না পারে। মধুর আচরণ করিবে দুজনের সঙ্গে, নিজেকে অপ্রকাশ্য রাখবার ইহাই প্রথম পাঠ। আমাদের মেসে সকালবেলা চা হয় না। চা খেতে রাস্তার ওপাশে ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছা করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করছে আমি হাত ইশারা করে তাকে ডাকবো। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনে চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি, নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? এক সময় পড়ব, তাড়া নেই। নিতু বলে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহবাতিক, হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে। খাম যার নামেই থাকুক, সে পড়বেই। সরি। তোর সরি হওয়ার কিছু নেই। চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করি, তারপর যা। সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে লেপের ভেতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই, সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামব। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুর কুণ্ডলী হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সে জায়গাটিও হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। আমার ঘর এমনিতেই অন্ধকার, কম্বলের নাক মুখ ঢেকে অন্ধকার আরও বাড়ানো হলো। আমি কুণ্ডলি পাকিয়ে শোয়া মাত্রই দরজায় কড়া পড়ল। আমার মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেস ভাড়া পান না, মাসের শুরুতেই ভাড়া দেওয়া হয়েছে। ইচ্ছা করলেই চুপচাপ শুয়ে থাকা যায়, তবে তা করা সম্ভব না, কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়াতেই থাকবেন, সিল্কের মতো মোলায়েম গলায় ডাকবেন, চুরির শব্দের মতো শব্দে কড়া নাড়বেন। হিমু ভাই, হিমু ভাই।
কি ব্যাপার? ঘুমাচ্ছেন? যদি বলি ঘুমাচ্ছি তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, মাথায় বাড়ি পড়েছে হিমু ভাই, অকুল সমুদ্রে পড়েছি। বলুন কি ব্যাপার? জীবনবাবুর গলার স্বর আরও নামিয়ে ফেললেন। কোনো সাধারণ কথাই তিনি ফিসফিস না করে বলতে পারেন না। বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পাচ্ছি না। আর একটু জোরে বলুন জীবনবাবু, কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার মেসের 6 নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গত রাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ সাহেব মশারির ডান্ডা খুলে জাহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে। রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জাহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল? খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরতো? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক, হিন্দু। সব চাপ যায় মাইনরিটির ওপর। আপনারা মেজরিটি হয়ে বেঁচে গেছেন, এটাই আপনার বিশেষ কথা? ছি। আমাকে কিছু করতে বলছেন? তাস ওদেরকে কি না খেলতে বলবো? না না, আপনার কিছু বলার দরকার নেই। ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম। খুন খারাপি যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে দু একটা কথা বলবেন। আচ্ছা, বলবো। এখন তাহলে যান। আজ সারা দিন ঘুমাবো বলে প্ল্যান করেছি। আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরও কিছু বলবেন? জি বলবো, মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়তো। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না। ওনাকে তো চিনি। যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না, স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশনে থেকে থেকে ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন। নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেন একেবারে গেছে, কিছুই মনে থাকে না। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, অতসী বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে? বুঝুন অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে। ব্লাড প্রেশার হচ্ছে 60। 60 ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমুভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুম আনার চেষ্টা করছি, লাভ হচ্ছে না। কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা রূপার খামটা খচখচ করছে। তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আসছে না। প্রিয় চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার ঠকঠক শব্দ হচ্ছে। জীবনবাবু বললেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই? বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি। অন্য একটা কথা বলতে এসেছি, বলবো? বলুন। তাস খেলা নিয়ে ওনাদের কিছু বলবেন না, রাগ করতে পারে। আচ্ছা বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করছি, চিঠি পড়ছি। আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো ভালো আলো নেই। আধো আলো আধো আঁধারে আমি চিঠি পড়ছি।
ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপনে লেখা থাকবে, শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোখ ঝুলে পড়ল। তিনি হাঁ করে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন। আমি বললাম, পরিকল্পনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, তাহলে খোঁজ নিয়ে বলুন কত লাগবে, আমি চেক লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমু লোকটাকে? আমার চেনা একজন পাগল ধরনের মানুষ। তিনি মাথা চুলকে বললেন, পাগল ধরনের একটা মানুষের কথা যত কম লোক জানে ততই ভালো। দেশশুদ্ধ লোককে জানিয়ে লাভ কি? ম্যানেজার চাচার কথা আমার মনে ধরল। আসলেই তো, সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সেই তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা, তুমি সুন্দর থেকে একটা কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে গোলাপের তোড়া পাওয়া যায়, ওই একটা না হয় সঙ্গে দিয়ে দেবো। আমি বললাম, আচ্ছা, তাই করব। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলেই খানিকটা অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটোখাটো পাগলামি করছি। ইচ্ছা করে যে করছি তা না। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্ট্যাটাস থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন। সেই মেম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়ে আছে। আমি নিজেও খুব সেজেছি। গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছা করছে না। বাবা বললেন, তার মানে কি? আমি বললাম, আমার রিসেপশনে যেতে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছা করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারদের মতো গলায় বললেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামাকে যে পার্টি দেওয়া হচ্ছে, সেই পার্টি আমরা দিচ্ছি। আমরা হচ্ছি হোস্ট, কাজেই আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না। তোমার শরীর ভালো আছে, তোমার যেতে ইচ্ছা করছে না, সেটা বুঝতে পারছি। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে না, তবু আমরা করি। মানুষ হয়ে জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয়। এখন চলো আমার সঙ্গে, সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, না। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।